প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য আমরা নিন্দা জানাই। গতকালও যে হত্যাকাণ্ডটি হয়েছে আমরা তীব্রভাবে নিন্দা জানিয়েছি। আমরা চাই এই বাংলাদেশের যেন অনেক রক্ত ঝরেছে, আর যেন কারো মায়ের বুক খালি না হয়, আর যেন রক্ত না ঝরে। কারণ যে মারা যায় তার পরিবারটি বুঝে যে কত বড় ক্ষতি আমরা করেছি। স্বাধীনতার 50 বছর পরেও মানুষ এভাবে রাস্তায় পিটিয়ে মারবে, মানুষকে মারবে, এই হত্যার রাজনীতি আমি পছন্দ করি না, বা আমরা পছন্দ করি না, এবং আমি মনে করি এটা শান্তিপ্রিয় কেউ পছন্দ করে না। আর এই যে আট আচ্ছা, দফা আট দফা আমরা যে পরিকল্পনা করছে, প্রণয়ন করছে, বাংলাদেশে কার কার মতামত নিছে, কয়জনের মতামত দিছে, পরিকল্পনাকারী আচ্ছা, কে কে? জি, 8 দফা নিয়ে আপনাদের মধ্যে বিভক্তি রয়েছে যতটুকু বুঝতে পারছি। এখন যে বিষয়টা সাগর ভাই যেটি বলেছেন, যে আসলে এই বিষয়গুলো গভীরভাবে আসলে চিন্তা করতে হবে। আজকে মানে আমরা কিন্তু ওই যে যে আজকের সমস্যাটা, এই সমস্যাটা কিভাবে তৈরি হচ্ছে আজকে দেখেন যে মানে বিগত সরকারের সময়ও যেভাবে একটা হিন্দু সম্প্রদায় অস্থিরতার মধ্যে ছিল বিভিন্ন কারণে, আজকে সেম অস্থিরতার মধ্যে আমরা আছি। আজকে চিন্ময় প্রভুকে নিয়ে, ইসকনকে নিয়ে বিভিন্ন ধরনের একটা বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। আসলে স্বাধীনতার 50 বছর পরেও যে আমরা যে বিভাজনের রাজনীতি করি, তা আমরা সামনের দিকে এগোবো কখন? একটি স্বাধীন বাংলাদেশ যেখানে বিভাজন রাজনীতি কে করছে? বিভাজনের রাজনীতিটাই যে আমি হিন্দু, আরেকজন মুসলিম, এই যে ধর্মীয় বিভাজন, তার রাজনৈতিক বিভাজন, যে এই বিষয়গুলো তো আমাদের বাংলাদেশ থেকেই কেউ না কেউ করছে। তো আর এই বিভাজনটা কারা করছে আমি একটু জানতে চাই আপনার কাছে, আপনি একটু ঝেড়ে কাছেন, আপনার কাছে শুনতে চাই এখানে কারা করছে। যতটুকু আমরা জানি যে এই যে আপনাদের সাম্প্রতিককালে দুর্গাপূজা হয়ে গেল, আমাদের বাংলাদেশের ইতিহাসে এত চমৎকার দুর্গাপূজা, এত নিরাপত্তা কখনো হিন্দু সম্প্রদায় দেখেনি। যদিও আমরা মনে করি না যে কেন নিরাপত্তা দেওয়া হবে, তবুও এর আগে অনেক ঘটনা ঘটেছে, আপনারা অনিরাপদ বোধ করেছেন বলে আপনাদেরকে নিরাপত্তা দিয়েছে। কোনো একটা একটা ছোট্ট ঘটনা ঘটেনি। আমি শেষ করি কথাটা। এরপরে জি, এরপরেও আপনাদের পক্ষ থেকে এই যে এর আগে এতটা শক্ত অবস্থানে আপনারা কখনোই সমাবেশ করেননি। 8 দফা দাবির কোনো ভিত্তি নাই, যেটা আপনাদের নরেন্দ্রনাথ মজুমদার মাত্র বললো যে এই দাবি হঠাৎ করে এমন ভয়ঙ্কর ভাবে তারা এই দাবিতে মাঠে নামলো কেন, এর পিছনে কে অর্থায়ন করছে কে, এই নিয়ে তিনিও সন্দেহ প্রকাশ করেছেন। এই যে তিনিও একজন হিন্দু। আমি বলছি, আচ্ছা 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 8 দফা দাবি, আচ্ছা যে মানুষ দাবি করবে, মানুষ দাবি কার কাছে করবে? সরকারের কাছে করবে। আমরা এই দাবি বিগত সরকারের সময়ও করেছি, এবং এই দাবি আমি গত মিটিং এও বলেছি, এই 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 8 দফা দাবির 7টি দফাই আমরা 2006 সালে 17 সেপ্টেম্বর আমরা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছি। তারপর থেকে আমরা আওয়ামী লীগের সময় বিভিন্ন ভাবে বলেছি, আওয়ামী লীগের সময় আমরা গণ অনশন করেছি, সমাবেশ করেছি, মহাসমাবেশ করেছি, কিন্তু সেই বর্তমান যে লোক হচ্ছে তার চাইতে ওই সমাবেশগুলোতে একটু কম লোক হয়েছে, এবং এটা নিয়ে আলোচনা সমালোচনা কম হয়েছে এখনকার তুলনায়। আমরা মনে করি যে মানুষ তো রাষ্ট্রের কাছে দাবি দিবে, সরকারের কাছে দাবি দিবে, সরকার এই দাবিগুলি শুনতে হবে। সরকার যদি আমাদের সাথে বিমাতা সুলভ আচরণ করে, আমাদের দাবি না শুনে আর আমাদের প্রতি যদি আরো আক্রমণাত্মক ভূমিকা নেয়, তাহলে এই যে একটা দূরত্ব তৈরি হচ্ছে সরকারের সাথে, এই দূরত্ব তৈরি করে তো আসলে সামনের দিকে আগানো মুশকিল। আমরা তো এই দেশের বাইরে না। সরকারের কাছে আপনি দাবি দেওয়া নয়, বরং সরকারকে পতনের জন্য আপনারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছেন এমন খবর শোনা যাচ্ছে। আপনারা ভারতের ইন্ধনে এই আন্দোলনগুলি হচ্ছে, এবং ভারত থেকে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে। আপনাদের আন্দোলনের সাথে ভারতের সম্পর্ক কি? ভারতের বিজেপির শুভেন্দু অধিকারের সম্পর্ক কি? ভারতের সরকারের সম্পর্ক কি? আচ্ছা, সেই বিষয়টা আমরা বলি। আমাদের আন্দোলনের সাথে বিশ্বের কারো কোনো সম্পর্ক নাই। প্রথমত আজকে দেখেন যে বিশ্বের 200টির উপরে দেশ, কিন্তু বাংলাদেশের লোকজন শুধু ভারতকে নিয়ে কথা বলে। আমাদের এই আন্দোলন শুধু ভারত না, আমেরিকা থেকেও কথা হয়েছে, ইংল্যান্ড থেকেও কথা হয়েছে, কানাডা থেকে কথা হয়েছে, অস্ট্রেলিয়া থেকেও কথা হচ্ছে। মানুষ কিন্তু এই সমস্ত দেশের কথা বলছে না, শুধুমাত্র ভারতের কথাই বলছে। এর অর্থ হচ্ছে যে এই দেশে আসলে এটাকে পজিটিভলি নেই, অর্থাৎ ভারতকে এই দেশের মানুষ অত্যন্ত ভালোবাসে, সেটা ভালোবাসার জায়গা থেকে হয়তো ভারতের কথা বলছে। কিন্তু শুধু ভারত না, সারা বিশ্বব্যাপী কথা হচ্ছে এই বাংলাদেশের এই যে বাংলাদেশের এই সমস্যাটা নিয়ে। আর একটা হচ্ছে যে আরেকটা যে প্রশ্ন করেছেন, যেটা হচ্ছে যে আমরা সরকারের কাছে গতকালও দাবি করেছি যে আমাদের একজন তরুণ আইনজীবী নিহত হয়েছেন, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। হত্যা করা হয়েছে, যারা পলাশকান্তি দিয়ে ভালো করে বলতে হবে, তাকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে, এবং হত্যার ভিডিও পর্যন্ত আছে। এই হত্যাকাণ্ড কে ঘটিয়েছে বলে মনে হয়, কারা ঘটিয়েছে বলে মনে হয়? আমি শুধু প্রত্যেকটি হত্যাকাণ্ড অত্যন্ত অত্যন্ত এই হত্যাকাণ্ড আপনি বলেছেন নিহত হয়েছে, নিহত হওয়া তো স্বাভাবিক ঘটনা, কিন্তু এটা হত্যা করা হয়েছে দিন দুপুরে, সবার সামনে প্রকাশ্যে ভিডিও আছে, এতে দেখা যাচ্ছে কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে। আপনার কাছে একজন নেতা হিসেবে
আপনার কাছে কি মনে হয় হিন্দুর একটা সংগঠনের সর্বোচ্চ নেতা হিসেবে কারা বলছি যে হত্যাকাণ্ড ঘটিয়েছে? প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য আমরা নিন্দা জানাই। গতকালও যে হত্যাকাণ্ডটি হয়েছে আমরা তীব্রভাবে নিন্দা জানিয়েছি। আমরা বলেছি যে ওইখানে একটি নিরাপদ জায়গায় ভিডিও ফুটেজ আছে, সাংবাদিক ছিল, তাদের ভিডিও ফুটেজ দেখে এই ঘটনার সাথে যারা জড়িত আমরা তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে চিহ্নিত করতে হবে। সরকার ঘটনার 24 ঘন্টা হয়ে গেছে, আমি মনে করি আজকে চিহ্নিত করে জাতির সামনে তুলে ধরা উচিত ছিল যে এই ঘটনার সাথে কারা জড়িত। তাহলে সবচেয়ে বেশি লাভবান হতাম আমরা। কারণ এখন পর্যন্ত এদেশের কিছু চক্রান্তকারী বলেন বা আমাদের আন্দোলনকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায় তারা বলে, তারাও বিভিন্ন ভাবে ট্যাগ লাগানোর চেষ্টা করছে হিন্দুদের সাথে। তাই মনে করি সরকারের উচিত অনতি বিলম্বে একটি বিচার বিভাগে তদন্ত করে এবং জি সংবাদ আর সম্প্রচারের সাথে শুধু যারা জড়িত তাদের মুখ দেশবাসীর কাছে উন্মোচন করা উচিত। তাহলে এটা আমরা বেশি উপকৃত এখন এই হব। যে ইসকনের সম্পৃক্ততা রয়েছে এবং সেখানে চিন্ময়কুমার দাসের যে মুক্তির চাইতে গিয়ে সেখানে যে অনেক মানুষ জড়ো হয়েছিল হিন্দুদের সম্প্রদায়ের, আপনাদের সম্প্রদায়ের, তাদেরকে দায় দেওয়া হচ্ছে। এর প্রেক্ষিতে সামনে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে এবং যারা ইসলামপন্থীরা রয়েছে তারাও জাগ্রত হয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররাও রাস্তায় নেমে আসছে। আপনারা কি মনে করেন যে মুখোমুখি একটা ভয়ঙ্কর অবস্থানে যাক আর একটা রক্তাক্ত অধ্যায়ের সূচনা হোক বাংলাদেশে? আমি মনে করি যে বাংলাদেশে অধিকাংশ মানুষই শান্তিপ্রিয়, সে যে ধর্মের লোক হোক না কেন। হয়তো তাৎক্ষণিকভাবে একটা তারা এটাকে হয়তো বা না জেনে অনেক কিছু বলছে। আমি সকলের উদ্দেশ্যে বলবো যে দিন শেষে বাংলাদেশটা আমাদের, দিন শেষে এই দেশে আমরাই থাকবো, যে কথা বলি না কেন। প্রকৃত ঘটনা জানুন, সত্য ঘটনা জানুন, সত্য ঘটনা জেনে মানুষকে দোষারোপ করুন। কারণ মিথ্যা ঘটনা আমরা যদি মানুষকে দোষারোপের রাজনীতি করি, দেন 50 বছর পরেও কিন্তু আমরা এই দোষারোপের রাজনীতি করি, ও এটা করে সে এটা করে, সে এটা দালাল সেটা দালাল। আমরা মনে করি সত্য ঘটনা জেনে আপনারা কথা বলুন, তাহলে হবে কি যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিটা রক্ষা হবে। কারণ আমরা চাই এই বাংলাদেশে যেন অনেক রক্ত ঝরেছে আর যেন কানো মায়ের বুক খালি না হয়, আর যেন রক্ত না ঝরে। কারণ যে মারা যায় তার পরিবারটি বুঝে যে কত বড় ক্ষতি আমরা করেছি। স্বাধীনতার 50 বছর পরেও মানুষ এভাবে রাস্তায় পিটে মারবে, মানুষকে মারবে, এই হত্যার রাজনীতি আমি পছন্দ করি না বা আমরা পছন্দ করি না। এবং আমি মনে করি এটা শান্তিপ্রিয় কেউ পছন্দ করে না। এটা রাজনীতির একটি খেলা এবং হিন্দু সম্প্রদায়কে আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এটি করা হচ্ছে। এবং আমরা বারবারই দেখেছি যে আপনাদের এই দেশে আন্দোলনের তেমন কোনো ভিত্তি নাই, এটা নরেন্দ্রনাথ মজুমদার করেছে। আপনাদের এই আন্দোলনের নামে আসলে আপনারা এই সরকারকে অস্থিতিশীল করে তোলার জন্য পলাশদার কাছে করছেন। প্রশ্ন করি সরাসরি। আমি পলাশদা- আমি বলছি যে পলাশদার আমাদের সাথে কাজ। কথা বলি। আচ্ছা আচ্ছা, নরেন্দ্রনাথ মজুমদার মানে একটা প্রশ্ন করবে আপনাকে, 1 মিনিট, একটা সেকেন্ড, হ্যাঁ প্লিজ নরেন্দ্রনাথ। পলাশ দাদাকে আমি 2010 সাল থেকে আমাদের এই মানে হিন্দুদের অধিকার নিয়ে 2010 সাল থেকে তাকে আমি রাস্তায় দেখছি, তো গোবিন্দ পরমাণিক দাদার সাথে। তারপরে তাদের বিভিন্ন কারণে তারা আলাদা সংগঠন করছে, সেই সংগঠনের সাধারণ সম্পাদক। কিন্তু কথা হচ্ছে যে এই যে 8 দফা 2018 সালে একটা মহাসমাবেশের মতো করছিল সংখ্যালঘু মোর্চা, তখন আমি ঐক্য পরিষদের সাথে কাজ করতাম। দাদা এবং দাদার ভাই পলাশকান্তি, রাজেশ দাদার সাথে সবসময় যোগাযোগ আমার মোটামুটি কম বেশি আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যখন এই মানে 9 তারিখ প্রথম যে শাহবাগে যেটা হয়, সেখানে হ্যাঁ। চিন্ময়রা ছিল না, 10 তারিখও ছিল না। কিন্তু পলাশদা বলবে চিন্ময়কে হঠাৎ করে রবীন্দ্রনাথের জুতো আবিষ্কারের মতো কারা আবিষ্কার করলো। আর ওই চিন্ময় 2022 সালে চিন্ময় লীলা গং ওরা চিঠি লিখছিল 154 জন লোক হত্যা হওয়ার পরেও যে বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতন হচ্ছে না, আমেরিকায় কংগ্রেসম্যান পাল্টা চিঠি লিখছিল। সেই চিন্ময় ইসকন থেকে বহিষ্কৃত, একজন বহিষ্কৃত লোককে আমাদের ওনারা চলে কিভাবে যেতে হবে পারে? প্লিজ, এক আর এই যে ঘন্টা পরে আট আমি দফা- আসছি আলোচনা। আপনার কাছে, বাবলু, আপনার কথাগুলি শুনে আপনি আর বলতে ভালো হবে। ব্যক্তিগতভাবে বাবলু, চিন্ময় এগুলো কিসের আলোচনা? দূর। দাদা বলি, এই যে 8 দফা, এই যে 8 দফা যে দাদারা দিছেন, মানে আমাদের পলাশ দাদা সহ সংখ্যালঘু মোর্চার সমাবেশ 2023 সালে 17টা ডেট পাল্টানো হয়েছে, সমাবেশ করতে পারি নাই ওনাদের 20টা দল মিলিয়া। আর এখন হঠাৎ করে কিভাবে বড় বড় সমাবেশ হচ্ছে? তো ভাই আপনারা তো আর সমস্যার মানে গভীরে পলাশ যাচ্ছেন না, কি আলাপ করছেন ব্যক্তি চিন্ময় এগুলো? আচ্ছা জি জি আমি আসছি, কিন্তু সতীশ বাবু চিন্ময় কি ম্যাটার মনে করেন? নেতা, আমি বলি দাদা, আমাদের দীর্ঘদিনের একজন পরীক্ষিত পরিচিত নেতা, সে এখন চিন্ময়ের নেতা মানতেছে। এক, আর এই যে 8 আচ্ছা। দফা 8 দফা আমরা যে পরিকল্পনা করছে, প্রণয়ন করছে, বাংলাদেশে কার কার মতামত নিছে, কয়জনের মতামত দিছে, পরিকল্পনাকারী আচ্ছা। কে কে এই 8 দফা লেখা করছে, সেখানে কোন কোন মিটিং এ কে কে ছিল। তার মানে আট আমরা দফা নিয়ে আপনাদের মধ্যে একটা জি নরেন্দ্রনাথ মজুমদার, আপনাকে ধন্যবাদ। 8 দফা নিয়ে যে 8 দফা 8 দফা নিয়ে জি 8 দফা নিয়ে আপনাদের মধ্যে বিভক্তি রয়েছে যতটুকু বুঝতে পারছি।